প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শিতা এবং চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হচ্ছে এই অনলাইন ক্লাস। আমরা শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। এরই ধারাবাহিকতায় সারা দেশে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার একাদশ শ্রেণীর এই ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের এই ক্লাসটা উপভোগ করো এবং অবশ্যই ক্লাসটা উপভোগ করার পূর্বেই তোমরা খাতা কলম সাথে নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ টপিকস এবং পয়েন্ট তোমরা খাতায় নোট করে রাখবে। আমি এই ক্লাসটি ডিজিটাল কন্টেন্টের সাহায্যে মাল্টিমিডিয়া সিস্টেমে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা ক্লাসটি উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এবার আমি আমার পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমি খোকন রায়, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ছবিগুলো আসছে ছবিগুলোর দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত দেখতে পাচ্ছি এখানে প্রথম ছবিতে কিছু ওয়ার্কিং হচ্ছে, বিচার বিশ্লেষণ হচ্ছে, হিসাব নিকাশ হচ্ছে। তারপরে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কিছু টাকা পয়সার ছবি, আমাদের বাংলাদেশি মুদ্রা বা টাকার ছবি। তারপরের যে ছবিটি, সেই ছবিটিতে দেখতে পাচ্ছি একটা রূপক করতে ছবিটা। এখানে দেখতে পাচ্ছি যে প্রথম একটা গ্লাসে বীজ বীজ ফেলা হচ্ছে, তারপর পরবর্তী গ্লাসে চারা অঙ্কুরোদ্গম হচ্ছে, তারপর চারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর চারা গাছ থেকে বেরিয়ে উপরে উঠে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে মুদ্রার পরিমাণও কিন্তু বাড়ছে। এরপরের ছবিতে আমরা কি লক্ষ্য করছি? এটা আমাদের যে কোনো একটা ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার উন্নতির নির্দেশ করছে। টাকার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম, এই যে ছবিগুলো, এখান থেকে আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের সাথে এই ছবিগুলোর কী সম্পর্ক থাকতে পারে আমাদের এটা ভাবতে হবে। তোমরা একটু মনোযোগ সহকারে চিন্তা করো, তাহলেই এই কনসেপ্টটা তোমাদের মাথায় আসবে যে আজকের ক্লাসটা কী সম্পর্কে হতে পারে। আজকে আমরা যে ক্লাসটা নিব, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, আলোচনার বিষয় অর্থায়নের ধারণা। তো আমরা আজকের ক্লাসে অর্থায়নের ধারণা
বা অর্থায়ন ফাইন্যান্স কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। শিখন ফল, আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো। এক, অর্থায়ন কি তা শিখতে পারবে। অর্থায়নের শ্রেণীবিন্যাস করতে পারবে। 3, অর্থায়নের লক্ষ্য ব্যাখ্যা করতে পারবে। 4, এজেন্সি ব্যয় সম্পর্কে বলতে পারবে। ইংরেজি ফাইন্যান্স শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ফিনিশ হতে। আবিধানিক অর্থ অর্থসংস্থান। সাধারণত অর্থায়ন বলতে অর্থ আনয়ন বা সংগ্রহকে বোঝায়। ব্যাপক অর্থে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। তাহলে আমরা অর্থায়ন কি বলতে পারি? অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার, অর্থের সংরক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় আর্থিক কর্মকাণ্ডের সমষ্টিকেই বোঝায়। এবার আমরা অর্থায়নের শ্রেণীবিভাগ জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থায়নের শ্রেণীবিভাগটি আমরা স্ক্রিনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করছি। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং গ্রাফটা খাতায় চট করে তৈরি করে ফেলো। আমরা অর্থায়নের শ্রেণী বিভাগে বেসিক্যালি দুই ভাগে অর্থায়নকে ভাগ করা হয়েছে। প্রথমত সরকারি অর্থায়ন, দ্বিতীয়ত বেসরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়ন দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। বেসরকারি অর্থায়নকে আমরা তিন ভাগে ভাগ করেছি: ব্যক্তিগত অর্থসংস্থান, ব্যবসা অর্থসংস্থান, অব্যবসায়ী অর্থসংস্থান। ব্যবসায় অর্থসংস্থান আবার তিন ভাগে ভাগ করা যায়: এক, ব্যক্তিগত; দুই, সরকারি; এবং তিন হচ্ছে স্বায়ত্তশাসিত। তো প্রথমত ব্যক্তিগত সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন দুই ভাগে বিভক্ত। আমরা আগেই দেখেছি যে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। তো সরকারি অর্থায়ন কি? রাষ্ট্র ও স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। রাষ্ট্র বা স্থানীয় সরকারের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ এবং ওইসব উৎস থেকে অর্থ সংগ্রহ ও তার সুষ্ঠু বন্টনকেই সরকারি অর্থসংস্থান বলে। সরকার বিভিন্ন রীতিনীতি অনুসরণ করে বিভিন্ন উৎস থেকে এই অর্থ সংগ্রহ করে সম্পদের সুষম বন্টন, কর্মী নিয়োগ, জাতীয় আয় বৃদ্ধি ইত্যাদি উদ্দেশ্যে সাধনের জন্য সরকারি অর্থসংস্থানের উদ্যোগ হয়েছে। সরকারি অর্থসংস্থানের দুটি উৎস রয়েছে: এক, অভ্যন্তরীণ উৎস। সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করে থাকে। অভ্যন্তরীণ উৎসসমূহের মধ্যে বিভিন্ন কর, ফি, শুল্ক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উদ্বৃত্ত সংগ্রহ অন্যতম। দুই, বাহ্যিক উৎস। সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করে। সরকারি অর্থসংস্থানের আন্তর্জাতিক উৎসগুলোর মধ্যে বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য, দান, অনুদান ইত্যাদি উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি বেসরকারি অর্থায়নে, যেটাকে ইংরেজিতে বলা হয় নন গভর্নমেন্ট ফাইন্যান্স বা প্রাইভেট ফাইন্যান্স। সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকেই বেসরকারি অর্থায়ন বলে।
এ ধরনের অর্থায়নকে আবার আমরা 3 ভাগে বিভক্ত করেছি। প্রথমত ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তি বিশেষের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় তাকে ব্যক্তিগত অর্থসংস্থান বলা হয়। ব্যক্তিগত আয় থেকে আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ধরনের অর্থসংস্থানের প্রয়োজন মেটানো হয়। 2. ব্যবসায় অর্থসংস্থান। ব্যবসায় কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থসংস্থান করা হয় তাকে ব্যবসায় অর্থসংস্থান বলে। যেমন ধরো উৎপাদনকারী, সেবা প্রদানকারী বা আর্থিক প্রতিষ্ঠানগুলো, এরকম প্রতিষ্ঠানগুলো এ ধরনের অর্থসংস্থান করে থাকে। এসব প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় স্বল্প, দীর্ঘ ও মধ্যমেয়াদের অর্থসংস্থান করে থাকে। এ ধরনের অর্থসংস্থানকে আমরা গ্রাফে দেখতে পাচ্ছি 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1. ব্যক্তিগত, 2. সরকারি, 3. স্বায়ত্তশাসিত। ব্যক্তিগতের মধ্যে ব্যক্তিগত ব্যবসা বলতে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী ব্যবসাকে বোঝায়। এসব ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে কোনো উৎস থেকে সংগ্রহণ ও তার ব্যবহারকে ব্যক্তিগত অর্থসংস্থান বলে। সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংস্থান। সরকারি মালিকানাধীন পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নকেই সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংস্থান বলে। স্বায়ত্তশাসিত ব্যবসা অর্থসংস্থান। বিভিন্ন প্রকার স্বায়ত্তশাসিত ব্যবসা প্রতিষ্ঠান বা কর্পোরেশন অর্থসংস্থানকে স্বায়ত্তশাসিত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংস্থান বলা হয়। এই অর্থায়ন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বিনিয়োগ কোম্পানি থেকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী এসব মেয়াদে সংগৃহীত হয়ে থাকে। আর আমাদের আরেকটা অর্থায়ন রয়েছে অব্যবসায় অর্থসংস্থান, যেটাকে আমরা বলি নন বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের জন্য পরিচালিত নয়, এরূপ প্রতিষ্ঠানই অব্যবসায়ী প্রতিষ্ঠান। যে সকল প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশ, দশ, সমাজ এর উপকার সাধন করা, তবে এইসব প্রতিষ্ঠানের সাথে অর্থের একটা সম্পর্ক থেকে যায়। এই জন্য আমরা এগুলোকে অব্যবসায় অর্থসংস্থান বলে থাকি। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অর্থায়নের শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে বাসায় অধ্যয়ন করবে। এবার আমরা অর্থায়নের লক্ষ্য। তো অর্থায়নের লক্ষ্য, এই টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স এই চ্যাপ্টারে। তো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি অর্থায়নের লক্ষ্য 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম লক্ষ্যই হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি মুনাফা সমান রাজস্ব মাইনাস খরচ, অথবা বিক্রয় বৃদ্ধি অবলিক খরচ কমিয়েও এটা করা যায়। সম্পদ সর্বাধিকরণ, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি নিট বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়া সম্পদের নিট বর্তমান মূল্য বৃদ্ধি করে। এবার আসি আমরা মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। প্রথমত, মুনাফা দক্ষতার মাপকাঠি। দ্বিতীয়ত, সম্পদ সুষ্ঠু ও দক্ষ ব্যবহারে মুনাফা সর্বাধিকরণ সম্ভব। তৃতীয়ত, ফার্মের সিদ্ধান্তসমূহ মূল্যায়নের মাপকাঠি। এবং 4 নম্বরে কি আছে, মুনাফা সর্বাধিকরণে সামাজিক কল্যাণ সম্ভব। তো মুনাফা হলো দক্ষতার মাপকাঠি। এটা আমরা বুঝতে পারি কোনো প্রতিষ্ঠানে যদি আমরা দেখি যে মুনাফা অধিক হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো প্রতিষ্ঠানটি লাভজনক, এবং যেহেতু লাভজনক সেহেতু প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষ। কারণ দক্ষ প্রতিষ্ঠান ছাড়া প্রফিট সর্বাধিকরণ কখনোই সম্ভব নয়। দ্বিতীয়ত, আমরা
সম্পদ সুষ্ঠু ও দক্ষ ব্যবহারে মুনাফা সর্বাধিকরণ সম্ভব। তো সম্পদের সঠিক, যথাযথ ও দক্ষ ব্যবহারের মাধ্যমে ফার্ম তার অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারে। তাই বলা যায় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেও মুনাফা সর্বাধিকরণ সম্ভব করা যায়। ফার্মের সিদ্ধান্তসমূহ মূল্যায়নের মাপকাঠি। একটি ফার্ম উৎপাদন, ক্রয়, বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়ন, মূল্যনীতি, প্রযুক্তির ব্যবস্থা, উৎপাদন পদ্ধতির পরিবর্তন, মূলধন কাঠামো, অর্থায়ন, নিয়োগ পদোন্নতি, প্রতিস্থাপন ও আধুনিকায়নের জন্য বড় বড় প্রকল্প গ্রহণ এবং প্রভৃতি বিষয়ে অসংখ্য সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সিদ্ধান্তসমূহের ফলপ্রদতা যাচাইয়ে মুনাফাকে অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। সামাজিক কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার। মুনাফার সর্বাধিকরণ ফার্মের মাধ্যমে মালিক মুনাফা পায় এবং ভোক্তারা সঠিক মূল্যে দ্রব্য গ্রহণ করতে পারে। এছাড়া শ্রমিকগণ তাদের ন্যায্য মূল্য পেয়ে থাকে। এভাবে অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে সামাজিক কল্যাণ সাধিত হয়। এসব কারণে মুনাফা সর্বাধিকরণ ফার্মের আর্থিক সিদ্ধান্তের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন। ততক্ষণ আমরা আলোচনা করলাম মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করছি এখানে চারটা বিষয় ক, খ, গ, চারটা বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। ক, স্পষ্ট ধারণা নিশ্চয়তা। খ, ঝুঁকি, সময় ও অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়, এই জন্য সম্পদ সর্বাধিকরণ ফার্মের লক্ষ্য হওয়া উচিত। নগদ প্রবাহ বিবেচনা যেহেতু এখানে করা হয়, সেজন্য সম্পদ সর্বাধিকরণ ফার্মের লক্ষ্য হওয়া উচিত। শেয়ার মূল্যের উপর গুরুত্ব প্রদান করা হয়, সেই জন্য সম্পদ সর্বাধিকরণ ফার্মের লক্ষ্য হওয়া উচিত। উদ্দেশ্য বা লক্ষ্য হিসেবে সম্পদ সর্বাধিকরণ অর্থাৎ মূল বা নিট বর্তমান মূল্যের সর্বোচ্চকরণ নামে অভিহিত, তা যথার্থ, সঠিক এবং অধিকতর কার্যকর বলে বিবেচিত। তাছাড়া এই ধারণাটি বিভিন্ন লেখক ও গবেষক কর্তৃক সমাদৃত হয়েছে। কিন্তু সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যের ব্যাপারে যথেষ্ট অস্পষ্টতা বিদ্যমান। কারণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কার সম্পদ বৃদ্ধি করাকে অধিকতর গুরুত্ব দেওয়া হবে। সম্পদ বৃদ্ধিকরণকে দুই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। সম্পদ সর্বোচ্চকরণ বলতে ফার্মের সম্পদ সর্বোচ্চকরণ ও শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বোচ্চকরণ উভয় অর্থেই চিন্তা করা যায়। তবে ফার্ম ও শেয়ার হোল্ডারদের মূল লক্ষ্যের ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই। ফার্মের মালিক হলো শেয়ার হোল্ডারবৃন্দ। মালিকদের পক্ষ থেকে নিযুক্ত হয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফার্মের পরিচালনার দায়িত্ব পালন করে। তাদের লক্ষ্য হচ্ছে ফার্মকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যার ফলে নিয়োগকর্তা অর্থাৎ শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ সর্বাধিক লক্ষ্য করা যায়। কাজেই শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বোচ্চকরণই ফার্মের লক্ষ্য হওয়া উচিত। তো আমরা এ থেকে বুঝতে পারছি যে সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। তো তোমরা এই বিষয়টা একটু মনোযোগ সহকারে ভাষায় অধ্যয়ন করবে, কারণ এই চ্যাপ্টারের মুনাফা সর্বোচ্চকরণ এবং সম্পদ সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত এবং সমালোচনা সহ তোমরা বই থেকে একটু ভালো করে অধ্যয়ন করে নেবে। এজেন্সি ব্যয়। এজেন্সি ব্যয় কি? ব্যবস্থাপনা যেন নিজের স্বার্থে কাজ না করে ব্যবসায়ের স্বার্থে সর্বদা মনোনিবেশ করে। সে স্বার্থে ব্যবসায়ের পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য যে ব্যয় করে তাকেই এজেন্সি ব্যয় বলে। আমরা ছবিতে লক্ষ্য করছি যে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা বিন্দুদের একজন ট্রেনার প্রশিক্ষণ দিচ্ছে, আধুনিক সিস্টেমে প্রশিক্ষণ দিচ্ছে। কেন? যেন তারা
ব্যবসায়ের সাথে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেয় ব্যবসায়। তো এজেন্সির কাজই আসলে এরকম। তো বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, সভা এসব এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মচারীদের অধিকতর দক্ষ ও যোগ্য এবং করে গড়ে তোলে। এজেন্সি ব্যয় আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এজেন্সি ব্যয় কয় ধরনের: তদারকি ব্যয়, উৎসাহ ব্যয়, অসততা প্রতিরোধ ব্যয়। অর্থাৎ এই যে এজেন্সি ব্যয়, প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন প্রতিনিধি বা এজেন্সিকে নিয়ে আসা হয়। কেন নিয়ে আসা হয়, মানে কী কী ধরনের ব্যয় এখানে পরিলক্ষিত হয়? তদারকি ব্যয়, তদারকি যেন সঠিক যুগোপযোগী হয়, প্রতিষ্ঠানের পরিকল্পনা মাফিক যেন তার লক্ষ্য অর্জন করতে পারে, এই জন্য এজেন্সির মাধ্যমে এই তদারকি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। উৎসাহ ব্যয় দেওয়া হয় এজেন্সির মাধ্যমে, এবং যেন সততার সহিত ব্যবসা প্রতিষ্ঠানের সকলেই কার্যক্রম পরিচালনা করে। এই প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ বা টেকনিক এজেন্সির মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পেয়ে থাকে। তো এই হচ্ছে এজেন্সি ব্যয়ের বিভিন্ন প্রকারভেদ। এবার এতক্ষণ আমরা ক্লাস করলাম, বিভিন্ন বিষয়ে ক্লাসে আমরা আলোচনা করলাম। আসলে এতগুলো বিষয় একেবারে মনে রাখা কঠিন, তবুও আমরা চেষ্টা করেছি বিষয়গুলোকে মাথায় বা মননে নেওয়ার জন্য। আমি আশা করছি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই করেছ, তো যদি করে থাকো তাহলে তোমরা আমি একটা মূল্যায়নের ব্যবস্থা করেছি। এই স্লাইডে তোমাদের কয়েকটা প্রশ্ন আমি রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং সাথে সাথে খাতায় আনসারগুলো করে ফেলো। প্রথম প্রশ্ন, অর্থায়ন কি? ইতিমধ্যে আমরা আমাদের ক্লাসে অর্থায়ন কি অত্যন্ত সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। আমার মনে হয় তোমরা এটা শুনেছ, এটা তোমরা বলতে পারবে। মূল্যায়নের দ্বিতীয় প্রশ্ন, সরকারি অর্থায়নের উৎসগুলো কি কি? এটাও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। বেসরকারি অর্থায়ন কি? মুনাফা সর্বাধিকরণ কি? এটা বিস্তারিত আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বলতে পারবে। সম্পদ সর্বাধিকরণ কি? এজেন্সি ব্যয় কি? এজেন্সি ব্যয় কোন কোন ক্ষেত্রে হয়? আমরা এই যে 7টা প্রশ্ন এখানে মূল্যায়নে রাখলাম, তোমরা ঝটপট এই প্রশ্নগুলো আনসার খাতায় করে ফেলো। যদি আনসারগুলো খাতায় করবে এবং তোমরা আমার কমেন্ট বক্সে ফেসবুক পেজ রয় খোকন অথবা ইউটিউব চ্যানেল রয় খোকন বা সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে ইউটিউব চ্যানেল গভ জিল্লুর রহমান মহিলা কলেজ, এই কমেন্ট বক্সে এই আনসারগুলো তোমরা দিয়ে দিতে পারো। আমি আনসারগুলো দেখব এবং তোমাদের মূল্যায়ন করব, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। দলীয় কাজ, আজকের যে আমরা ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে থেকে আমি কিছু তোমাদের কাজ দিচ্ছি, গ্রুপ ওয়ার্ক। তো তোমরা এই আধুনিক যুগে, যেহেতু আমরা আধুনিক সিস্টেমে ক্লাস করছি, তোমরাও আধুনিক যুগে মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের সহপাঠী 5-6 জন আমার ক্লাসের তোমরা গ্রুপ হয়ে যাও। গ্রুপ হয়ে এই অর্থায়নের বিভিন্ন উৎসসমূহ কী কী উল্লেখ করো। আমরা যে এই বিষয়গুলো আজকে আলোচনা করেছি, তোমরা উৎসসমূহ খাতায় নোট করো, নোট করে একে অপরকে শেয়ার করো এবং আমার কমেন্ট বক্সে তোমরা এটা শেয়ার করে দেব। আমাদের ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় তোমরা এই ক্লাসটি উপভোগ করেছো। আমি আজকের ক্লাসে তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় তোমরা ক্লাসটি উপভোগ করেছো। ক্লাস থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে টপিকস বা পয়েন্টগুলো ইতিমধ্যে তোমরা নোট করেছো, সেই পয়েন্টগুলো ভালোভাবে ঝালাই করে নিবে পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে। এবং তোমাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি তোমাদের এই বিষয়ে পার্সোনালি বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্ট বা জিজ্ঞাসার আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আমার অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।